আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এই মুহূর্তে ব্রেকিং বিষয় নিয়ে হাজির হলাম। এবার সাবেক বিচারপতি মানিকের অবস্থা কিন্তু আশঙ্কাজনক, হাসপাতালেও ভর্তি এবং আপনারা জানতে পারবেন হাসপাতালে তার কি অস্ত্রোপচার হলো। আদালতে হামলার পর তার একটা বিশেষ অঙ্গ ফেটে যায়, যার কারণে তার অস্ত্রোপচার করা হলো। আরও কি কি বিষয়ে উঠে আসলো তার চিকিৎসার বিষয় এবং হাসপাতালের বিষয়ে তা জানতে পারবেন বিস্তারিত প্রতিবেদনে। এবার জানতে পারবেন 25 দিনের মতো বৈধতা পেবেন আয়ের শেখ হাসিনা এবং 25 দিন পর তিনি ভারতে অবৈধ ঘোষণা হবেন। এরপর ভারত তাকে কিভাবে রাখবে সে সকল বিষয় নিয়ে থাকছে এক্সক্লুসিভ একটি রিপোর্ট। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। চলুন এবার আপনাদের মাঝে মূল বিষয় তুলে ধরি। হঠাৎ করে কেন হাসপাতালের বিছানায় গেলেন এই সাবেক বিচারপতি মানিক এবং মানিকের অবস্থাও কেন আশঙ্কাজনক হলো। ইতিমধ্যে আপনারা জানেন, সীমান্ত পাড়ি দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় সিলেট সীমান্তে আটক করা হয় এই আপিল বিভাগের সাবেক বিচারপতি মানিককে এবং তাকে আশঙ্কাজনক অবস্থায় এবার হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার শারীরিক অবস্থার অবনতি হয়েছে, একটি বিশেষ অঙ্গ তার ফেটে যায়। এই বিষয়টি নিশ্চিত করেছে সিলেটের ডিআইজি। সাবেক বিচারপতি এই মানিককে প্রয়োজনীয় চিকিৎসা সেবা দিতে আদালত নির্দেশ দিয়েছেন। আদালত থেকে কারাগারে নিয়ে যাওয়ার আসার পর প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। অবস্থা গুরুতর হওয়ায় তাকে চিকিৎসার জন্য ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, তার অবস্থাও আশঙ্কাজনক। মারধরে তার শরীরের বিভিন্ন অভ্যন্তরে রক্তক্ষরণ হয়েছে, একটি বিশেষ অঙ্গ ফেটে গিয়েছে তার অন্ডকোষ, যার পরে তাকে একটি ছোট অপারেশন করা হয় এবং অস্ত্রোপচারের পর তাকে সুস্থতা আছে বলে চিকিৎসক দাবি করে। শনিবার রাত 12টার দিকে সংবাদ মাধ্যমকে একটি তথ্য নিশ্চিত করা হয়। শামসুদ্দিন চৌধুরী সাবেক বিচারপতি মানিকের স্কোটাল ইনজুরি হয়েছে, অর্থাৎ অন্ডকোষে আঘাত ছিল। রাতেই সেটার অস্ত্রোপচার হয়। এখন তিনি ভালো আছেন এবং হাসপাতালে পোস্ট অপারেটিভ চিকিৎসাধীনও রয়েছেন। সিলেটে কানাইঘাট উপজেলার সীমান্তবর্তী এলাকায় শামসুদ্দিন চৌধুরীকে শুক্রবার রাতের 9:30টার দিকে স্থানীয় জনতার সহায়তায় বিজিবি আটক করে। পরে শনিবারে সকালে তাকে কানাইঘাট থানায় হস্তান্তর করা হয়। 54 ধারায় আটক দেখিয়ে বিকালে আদালতে হাজির করা হলে সেখানে ঘটে ঘটনাটি, যেখানে স্পষ্ট করে দেখা যায় আদালত চত্বরেই তার উপর হামলার ঘটনা ঘটে। এখানে অনেকেই কেউ ডিম ছোড়ার পাশাপাশি জুতা নিক্ষেপ করে, কেউ কেউ শামসুদ্দিন মানিকের নাম উল্লেখ করে ভুয়া ভুয়া বলেও বিভিন্ন কূটনৈতিক মহল স্লোগান দেয়। শামসুদ্দিন মানিককে জনরোষ থেকে বাঁচিয়ে দায়িত্বরত পুলিশ সদস্যরা কোনো রকমে এই মানিককে আদালত ভবনে ঢোকান। তাকে 54 ধারায় গ্রেফতার দেখানো হয়। ফৌজদারি কার্যবিধি 54 ধারায় বলা হয়েছে, যে কোনো পুলিশ কর্মকর্তা ম্যাজিস্ট্রেট আদালতে বা পরোয়ানা ছাড়াই কোনো ব্যক্তিকে গ্রেফতার করতে পারেন। সিলেট কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তিনি স্পষ্ট করে জানান, এই শামসুদ্দিন মানিককে 54 ধারায় গ্রেফতার করা হয়েছে এবং তাকে জেলে পাঠানোর নির্দেশ দেন। তবে এদিকে শামসুদ্দিন মানিকের উপর ব্যাপক হামলার পর হাসপাতালের পর্যন্ত যেতে হলো তাকে, কারণ তার শরীরের অভ্যন্তরে রক্তক্ষরণ ঘটেছে। একটি বিশেষ অঙ্গ ফেটে যাওয়ায় সেটি অপারেশনও করা হয়েছে। সাবেক বিচারপতি মানিক এখন সুস্থ আছেন বলে দাবি করেছেন হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক। তার অবস্থা এখন ভালো আছে। তবে যেটি এখন উঠে আসলো এই গতকালের ঘটনাটি, যেখানে আদালত চত্বরেই পুলিশ কিন্তু তাকে সেফটি দিতে ব্যর্থ হয়েছে। তাদের উপস্থিতিতে কিভাবে জনগণ ক্ষিপ্ত হয়ে তার উপর হামলা করে, এই বিষয়টা নিয়ে অনেক নেটিজেনরা অনেক ধরনের কথা বলছে। অনেকে বলছে যে কেন একজন আসামিকে আদালতে চত্বরে ওঠানোর সময় এরকম হামলার ঘটনা ঘটবে। এক পর্যায়ে দেখা যায় তার হেলমেট খুলে নিয়ে তার মাথায় অনেক ফ্র্যাকচার করা হয় এবং তার মাথায়ও যে ইনজুরি আছে। তো এই সকল বিষয় নিয়ে তিনি অনেকটা ঘাবড়ে যান এবং যার ফলে তিনি হাসপাতালে পর্যন্ত যেতে হয়। আর তার একটি বিশেষ অঙ্গ ফেটে যাওয়ার কারণে সেটার তো অস্ত্রোপচার করা হয়েছে বলে প্রথম আলো এবং কালের কণ্ঠ থেকেও যা স্পষ্ট উঠে এসেছে। আরও অনেকগুলো বিষয় উঠে এসেছে। একজন দাগী আসামি যদি এভাবে আদালত চত্বরে কেউ শুট করে গুলি করে হত্যা করে দেয় তখন তাহলে কি হবে? কারণ এই বিচারপতি মানিককে যদি তখন কেউ হত্যা করে দিত তাহলে তার মাধ্যমে যত বিচার হয়েছে এবং অনিয়ম হয়েছে সেগুলোর কিন্তু বিচারের কোনো আসামি বা সাক্ষী থাকবে না। তো তাকে বাঁচিয়ে রাখা খুবই দরকার, কারণ তিনি যদি না বাঁচেন তাহলে কিন্তু পরবর্তীতে সমস্যা হয়ে যাবে, কারণ সাক্ষীই পাওয়া যাবে না। তিনি হচ্ছেন এক প্রধান সাক্ষী যিনি অনিয়ম করে অনেক বিচার কার্য পরিচালনা করেছেন। তাকে বাঁচিয়ে রাখাটা খুবই দরকার। তার মাধ্যমে জানা যাবে কারা কারা আসলে মূল অপরাধী। সরকারি চাকরিতে কোটা সংস্কার নিয়ে ছাত্র জনতার বিক্ষোভের মুখে গত 5ই আগস্ট দেশ ছেড়ে পালিয়ে যান কিন্তু এই প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই দিন ভারতে আশ্রয় নেন তিনি। ইতিমধ্যে ভারতে 3 সপ্তাহ কাটিয়ে ফেলেছেন তিনি। এরই মধ্যে শেখ হাসিনা সহ তার সরকারের সবার কূটনৈতিক লাল পাসপোর্ট বাতিল করছে বাংলাদেশ সরকার। বাংলাদেশ সরকার এই লাল পাসপোর্ট বাতিল করার ফলে শেখ হাসিনা যে লাল পাসপোর্ট নিয়ে ভারতে গিয়েছিলেন তারও কিন্তু মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। আর মাত্র 24 থেকে 25 দিন এই লাল পাসপোর্টের মেয়াদ থাকবে। মূলত বাংলাদেশ সরকার একটি সূত্র জানিয়েছে, শেখ হাসিনা যখন দেশ থেকে পালিয়ে যান তখন তার কাছে শুধু লাল পাসপোর্ট ছিল।
সাধারণ যে সবুজ পাসপোর্ট তার কাছে ছিল না। ভারতের ভিসা নীতি অনুযায়ী যেসব বাংলাদেশির কাছে কূটনৈতিক লাল পাসপোর্ট আছে তারা ভিসা ছাড়াই ভারতে প্রবেশ এবং সর্বোচ্চ ৪৫ দিন পর্যন্ত অবস্থান করতে পারবেন। শনিবার শেখ হাসিনার ২০ দিন ভারতে কাটিয়ে ফেলবেন, ফলে আর মাত্র ২৪ থেকে ২৫ দিন বৈধতা উপায়ে ভারতে থাকার সময় পাবেন তিনি। এরপর তিনি ভারতে অবৈধ ঘোষণা হয়ে যাবেন। কিন্তু এখন কথা হচ্ছে, ভারতে যদি তিনি অবৈধ ঘোষণা করা হয় তাহলে ভারতে তিনি কিভাবে বৈধ উপায়ে থাকবেন? এই বিষয়ে হিন্দুস্তান টাইম আরও জানিয়েছে, কূটনৈতিক পাসপোর্ট বাতিল হয় শেখ হাসিনা ভারত থেকে বাংলাদেশের অর্থাৎ বাংলাদেশ থেকে যে প্রত্যাবর্তন ঝুঁকি বেড়ে গেছে, শেখ হাসিনার বিরুদ্ধে এখন পর্যন্ত প্রায় ৫১টি মামলা করা হয়েছে, যার মধ্যে ৪২টি ছিল হত্যা মামলা। এসব মামলায় তার বিরুদ্ধে বিচার শুরু হবে। এজন্য বাংলাদেশকে এই শেখ হাসিনাকে কি দিয়ে দিবে, এসব ব্যাপারে কিন্তু এখন হাজারো অনেক কোশ্চেন ঘুরপাক কাছে। তবে ভারত সরাসরি বাংলাদেশের কাছে এই শেখ হাসিনাকে হস্তান্তর করবে না, কারণ শেখ হাসিনা প্রত্যাবর্তন বিষয়টি ২০১৩ সালে বাংলাদেশ ভারতের মধ্যে হওয়া প্রত্যাবর্তন চুক্তির মধ্যে পড়ে। ২০১৬ সালে চুক্তিটি সংশোধন করা হয়। এতে বলা হয়, রাজনৈতিক বিবেচনা করা মামলার আসামি হলে অভিযুক্ত ব্যক্তিকে ফেরত দিতে অস্বীকৃতি জানানো যাবে। কিন্তু এই চুক্তিতে হত্যা মামলার বিষয়টি স্পষ্টভাবে রাজনৈতিক বিবেচনার বাইরে রাখা হয়েছে। তাহলে এখন বুঝতেই পারছেন, আর মাত্র ২৪ থেকে ২৫ দিন ভারতে বৈধভাবে অবস্থান করতে পারবে শেখ হাসিনা। এরপরে শেখ হাসিনার জন্য ভারত কী ব্যবস্থা নেবে তা কিন্তু একটু পরে বোঝা যাবে, আর কয়েকদিন গেলেই। আরও বিষয়ে নানা ধরনের তথ্য উঠে আসছে এই শেখ হাসিনার বিরুদ্ধে। একের পর এক শেখ হাসিনার নামে মামলা হচ্ছে, গুম খুনের তথ্য আরও বৃদ্ধি পাচ্ছে। প্রায় তার বিরুদ্ধে ৫১টির মধ্যে ৪৫টি যেখানে হত্যা মামলা, বুঝতেই পারছেন তার বিরুদ্ধে আরও কত ধরনের মামলা ইতিমধ্যে হতে যাচ্ছে। শেখ হাসিনার আরও যারা উপদেষ্টা ছিলেন, বিশেষ করে সালমান এফ রহমান, তার বিরুদ্ধে কিন্তু ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। এমনকি তার বিরুদ্ধে টাকা পাচারের যে করুণ ঘটনা, সেগুলো সকলেই জানেন, সালমান এফ রহমানের ঘটনা। এগুলো যখন সব একত্রে হয়ে যায়, শেখ হাসিনার যেন পাহাড় সমান অপরাধ একের পর এক ভেসে উঠছে। তাহলে বোঝাই যাচ্ছে শেখ হাসিনার নামে আরও কী কী ঘটতে যাচ্ছে। এদিকে জামাতের আমিরও কিন্তু অনেক ধরনের তথ্য দিয়েছিলেন, তাদের নেতাকর্মীদেরও অনেকভাবে গুম করা হয়েছে, হত্যা করা হয়েছে। কিভাবে নির্মমভাবে ইসলাম আলমগীর বলেছেন বিভিন্ন কথা। কি করতে চান দ্রুত জনগণের সামনে তাই স্পষ্ট করুন। প্রধান উপদেষ্টাকে এমন তথ্য দিয়েছেন কিন্তু মির্জা ফখরুল। সরকার অন্তর্বর্তী সরকারের কাছে প্রত্যাশা রয়েছে উল্লেখ করে বিএনপির মহাসচিব ইসলাম বলেছেন, অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের প্রত্যাশা অনেক, সবারই একই কথা, এই অন্তর্বর্তী সরকারের যৌক্তিক সময়ের মধ্যে একটা সুষ্ঠু নির্বাচন ব্যবস্থা করবেন। প্রধান উপদেষ্টা অতি দ্রুত জনগণের সামনে কি করতে চান সেটা উপস্থাপন করবেন। আমরা আশা করি একটা রোডম্যাপের মাধ্যমে অতি দ্রুত তার সময়ে একটি নির্বাচিত আয়োজন করবেন। রাষ্ট্র সংস্কারের ব্যাপারে নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। নির্বাচিত পার্লামেন্টের মাধ্যমে দেশের সংস্কারের কোনো বিকল্প নেই। আমরা নির্বাচনের উপর অনেক জোর দিতে চাই। তিনি বলেন, কয়েকজন ব্যক্তি রাষ্ট্র সংস্কার করে দেবেন এটা আমি বিশ্বাস করি না। জনগণের অংশগ্রহণের মাধ্যমে এই সংস্কার করতে হবে। তবে অন্তর্বর্তী সরকারের দায়িত্বে যারা আছে তারা সবাই যোগ্য এবং তাদের মাধ্যমে একটা সুষ্ঠু নির্বাচন হবে বলে আশা ব্যক্ত করেন মির্জা ফখরুল। তিনি আরও নানা ধরনের তথ্য দেন। তিনি আশঙ্কা করেন, যেখানে রাষ্ট্রপতি চুপ্পু এখনও কিন্তু সকল ক্ষমতার মূল উৎস, এবং আমরা সকলেই জানি সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এখনও তার বহাল তবিয়তে আছেন, যতক্ষণ পর্যন্ত তারা থাকবেন। পিনাকি ভট্টাচার্য এমন একটি তথ্য দিয়েছেন যেখানে তিনি উল্লেখ করে দিয়েছেন, এই যারা আছে মূল মসনদে, ওয়াকারুজ্জামান সেনাপ্রধান এবং আরও যিনি আছেন রাষ্ট্রপতি, তারা যদি পর্যন্ত এই ক্ষমতায় আছে, তাহলে ততক্ষণ পর্যন্ত প্রধান উপদেষ্টা ইউনূস সাহেব কখনোই মূল শক্তি বা পাওয়ারফুলটা হবে না। এখন দেখা যাক কবে নাগাদ এর সমাধান হয়।